প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো প্রফেসর ডক্টর এম এ গফুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক, অভিজ্ঞ একজন প্রজ্ঞাজন। আমরা তার সাথে কথা বলবো পলিথিন কিভাবে পরিবেশের ক্ষতি করছে, পলিথিন থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি, এই পরিবেশকে রক্ষা করতে পারি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করার জন্য ওনার দ্বারস্থ হয়েছি। প্রফেসর ডক্টর এম এ গফুর, আপনি কি বলবেন পলিথিন কিভাবে আমাদেরকে হুমকির সম্মুখীন করছে, পরিবেশকে কিভাবে ধ্বংস করছে, এই বিষয়ে কি একটু কথা বলবেন? জি, ধন্যবাদ শারদ নিজাম সাহেব। আমি পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র। প্রায় উদ্ভিদ বিজ্ঞানে আমি পরিবেশ নিয়ে পড়েছি। পলিথিন একটা আমাদের দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য একটা বিস্ফোরা। পলিথিন একটা অয়েল এবং গ্যাসের সমন্বয়ে তৈরি হয় এবং এটা যখন ভেঙে যায়, পতিত হয়ে, তখন এটা মাইক্রোপ্লাস্টিকে জড়িত হয় এবং এইটার কারণে আমরা নানা রকম অসুবিধার সম্মুখীন হই। আমাদের পরিবেশের ঝুঁকি থাকে এবং স্বাস্থ্যেরও ঝুঁকি থাকে। এই কারণেই আমরা পলিথিন নিয়ে খুবই অসুবিধায় আছি। পলিথিন আমাদের স্বাস্থ্য, যেমন ধরেন পলিথিন যখন মাটিতে পড়ে, আমরা যখন পলিথিন ফেলে দিই, তখন এটা সাধারণত মিশে না। শত শত বছর ধরে এটা মিশতে পারে না এবং মাটির নিচে চলে যায়, মাটির উর্বরতা শক্তি হারিয়ে ফেলে এবং আরও অনেক ক্ষতি হয়। যেমন ধরেন এই যে শহরাঞ্চলে যেগুলো জলাবদ্ধতা হয়, সেই জলাবদ্ধতায় এর জন্য ড্রেনের জন্য এই পলিথিনই দায়ী এবং এটার জন্য মূলত আমরাই দায়ী। আমরা নিজেরা যত্রতত্র ব্যবহার করি। এই দেখেন আমরা এখানে যেখানে বসে কথা বলতে, এত একটা সুন্দর জায়গা, পরিবেশ, চতুর্দিকে পলিথিন ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা নিজেরাই শিক্ষিত অশিক্ষিত সবাই এটা ফেলে দিচ্ছি। প্লাস এটা একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। স্বাস্থ্য ঝুঁকিটা হচ্ছে যে আমাদের যেটা মাছ মাংস আমরা খাই, বিশেষ করে মাছ যেটা খাই, পানিতে যখন তাই এটা মাইক্রোপ্লাস্টিকে পরিণত, সেটা মাছ খায়, সেখান থেকে ফুড চেইনের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে এবং আমরা আলটিমেটলি হার্ট ডিজিজ, প্রস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, সমস্ত নানা রকম রোগে, এগুলো অনেকগুলো রোগের সমন্বয়ে আমরা ভুগতে থাকি। প্রফেসর গফুর, আপনি কি বলবেন পরিবেশ রক্ষায় পলিথিনের কি বিকল্প উপকরণগুলো আমরা ব্যবহার করতে পারি? পলিথিনের প্রচুর বিকল্প আছে। প্রচুর বিকল্প মানে আমরা যদি একসময় আমরা 1970-80 দশকে আমরা তো বাজারে যাওয়ার সময় থলে, টুকরি, ঝুড়ি এগুলো নিয়ে যেতাম। কালের ক্রমে এগুলো আস্তে আস্তে চলে গেছে। এই অবস্থায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন, আমরা বাজারে খালি হাতে যাই, আমরা যদি একটা ব্যাগ নিয়ে যাই, যেই ব্যাগটা আপনার পুরনো প্যান্ট দিয়েও আপনি বানাইতে পারেন। এরকম আপনি 10টা ব্যাগ বানিয়ে রাখেন, ছোট বড় বিভিন্ন সাইজের বানিয়ে, সেগুলো নিয়ে আপনি বাজারে যান, বাজার থেকে আপনি বাজার করে নিয়ে আসেন, তাহলে আপনি বলতে পারবেন যে পলিথিন দিচ্ছে তাকে, তুমি আমাকে পলিথিন দিও না, আমি পলিথিন। হ্যাঁ, মাছ মাংসের ব্যাপারে একটা কথা আছে, সেখানে আপনি শক্ত পলিথিন আপনি ব্যবহার করতে পারেন, মাল্টি ইউজ, বারবার ইউজ করতে পারেন, এমন পলিথিন আপনি ব্যবহার করতে পারেন। আমাদের 18 কোটি জনজন যদি হয়, প্রতি 4 জন যদি একটা পরিবারদার হয়, তাহলে ডেলি 4 কোটি 4.5 কোটি পরিবার বাজার করে একদিনে। প্রত্যেকে যদি কমপক্ষে 5টা করে পলিথিন ব্যবহার করে, তাহলে 18 কোটি পলিথিন দেশে প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে। এর সাথে ধরেন আপনি সারা দেশে যত দোকান আছে, যত গ্রোসারি শপ আছে, যত সুপার শপ আছে, সবগুলো আজকাল ওই যে পলিথিনের প্যাকেটে খাবার দাবার ইত্যাদি দেওয়া হয়, সব জায়গায় এগুলো আছে। আপনি দোকানে গিয়ে দেখবেন যে প্রচুর পলিথিনের প্যাকেট। আপনি যে ডাল কিনেন, চাল কিনেন, যাই কিনেন, একটা পলিথিন মানে পলিথিনের প্যাকেট করা আছে, ওগুলো আপনি দিচ্ছেন। সেই পলিথিনগুলো তো আবার যে প্রকৃতিতে আসছে। এই নিয়ে ডেইলি অন্তত আমার হিসাবে বাংলাদেশে 20 থেকে 25 কোটি পলিথিন বাজার আসে। এটা হিসাব করলে বছরে প্রায় 8,000 কোটি পিস পলিথিন, খুব নিম্নমানের পলিথিনগুলো বাজারে আসে। এগুলো তাহলে তো যে পলিথিন ইয়ে হয়। আপনি পাটের ব্যাগ ব্যবহার করতে পারেন, আমরা একসময় ব্যবহার করেছি, কিন্তু এই যেগুলো ব্যবহার করতে হলে আপনাকে এটা সহজলভ্য করে দিতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে সাপ্লাই দিতে হবে। যেমনটি পলিথিন খুব সস্তা হিসেবে বাজারে দেয়, আপনি একটু দাম হলেও এগুলোকে বাজারে আনতে হবে। বায়োডিগ্রেডেবল পাটের থলে
তারপরে ইদানিং শুনতেছি ধরেন আপনি সোনালি পাট, তারপরে ভুট্টা থেকে, এইগুলা ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রথমে তৈরি করতে হবে এবং সাফিসিয়েন্ট মার্কেট আনতে হবে। মার্কেটে আইনে মানুষ যখন সহজভাবে পাবে তখন আপনি এটা গ্রহণ করবেন। না হলে যতই করুন, অভিযান দেন, যতই আইন করুন, আপনি এই খারাপ জিনিসটাকে আপনি বন্ধ করতে পারবেন না। স্যার, পরিবেশকে সুরক্ষায় পলিথিন থেকে মুক্ত করতে সরকার কিংবা আমাদের নাগরিক হিসেবে কি কি দায়িত্ব পালন করা যায়? ধন্যবাদ নিজাম সাহেব। নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। আমি শর্টলি একটা কথা বলি যে সরকার অনেক কাজ করতে পারে, সেগুলো আমি নাইবা বললাম সরকারের কাজটা সরকার করবে। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমার প্রথম কথা হচ্ছে আমার সন্তানকে বোঝানো যে পলিথিন খারাপ জিনিস, এটা ছোট থেকে তাকে বুঝিয়ে দেওয়া, এটা তুমি যত্রতত্র ফেলবা না। যেমন ধরেন সে একটা চকলেট খেলো, চিপস খেলো, সেটাকে সে পিসে খেয়ে পকেটের মধ্যে রেখে দিলেই তারপরে বাড়ি এসে বা কোথাও ডাস্টবিন ফেলে সেটা ওখানে ফেলে দিল। সারা বিশ্বের উন্নত দেশগুলোতে এইগুলো করা হয়। যে আমি বিভিন্ন জায়গায় গেছি, সেখানেও দেখছি বাচ্চারা যাচ্ছে চকলেট খাচ্ছে, আবার ওই চকলেটের খোসাটা পকেটের মধ্যে নিয়ে ডাস্টবিন যেখানে দেখেছে সেখানেই ফেলে দিয়েছে। তারপরে ধরেন আপনি ওয়ান টাইম প্লেট ব্যবহার না করে আপনি ঘরে যদি কাচের প্লেট, কাচের বোতল, আপনি যদি স্টেনলেস স্টিলের পানির বোতল, এই যে প্লাস্টিকের বোতল ব্যবহার না করেন, তাহলে তো অনেকগুলো কমে যায়। এইভাবে আমরা নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে করলাম না, আমি আবার আরেকজনকে বুঝালাম, আমার বন্ধুকে, বান্ধবকে, আমি যদি বাইরে কাউকে না পারি, আমার পরিবারের যত লোক আছে সেই পরিবার, বন্ধু বান্ধবকে বুঝালাম যে আপনারা পলিথিনকে এইভাবে রিডিউস করতে থাকে, রিইউজ করতে থাকে, তাহলে তো অনেক কমে যায়। আমাদের দায়িত্বটা কিছু পালন করা হলো এবং আমার দেখা দেখি হচ্ছে আর 10 জন করে, এবং সামাজিক সংগঠন আমরা করি, আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা করতে পারি, সরকারকে আমরা অনুরোধ করতে পারি। সরকার তো একা কিছু করতে পারবে না, আমাদের যৌথ দায়িত্বে সরকার আমাদের সাথে নিয়ে করবে। তবে সরকারেরও উচিত যে আমাদের সাথে মিলে, যেমন ইন্ডাস্ট্রি যেগুলো বানিয়েছে, পলিথিন যেগুলো হচ্ছে, সেখানে আপনি বন্ধ না করে, উৎপাদন জায়গায় বন্ধ না করে, আপনি যদি এসে ওই মাছের দোকানে এসে বন্ধ করেন, তাকে জরিমানা করেন, তাহলে তো হবে না। কারণ তারও বিকল্প দিতে হবে। সরকারের একটাই কাজ, আপনি প্রচুর বিকল্প দেন, আপনি এটাকে উইথড্র করেন, এটা হচ্ছে নিয়ম। বিশ্বের কোনো দেশেই রাস্তাঘাটে পলিথিন পড়ে নেই। আমি সম্প্রতি কানাডা থেকে ফিরেছি, সেখানেও দেখছি রাস্তাতে ধুলোবালি পর্যন্ত নেই। পলিথিনের কথা বাদই দিলাম। তো এই হচ্ছে দেশ, উন্নত দেশের নিয়মটা হচ্ছে আমরা আমাদের স্বভাব পরিবর্তন করতে হবে। আমরা স্বভাব পরিবর্তন করে আমরা যদি পরস্পরে সাহায্য করি, আমরা যদি দেখি যে এটা আমি যে কাজটা করছি সেটা আমাকে দেখে আরেকজন শিখবে, আমার খারাপটাও শিখবে, ভালোটাও শিখবে। স্যার, আমরা পলিথিন মুক্ত সমাজ চাই, এই বিষয়ে আপনার ব্যক্তিগতভাবে মতামতটা জানাবেন। অবশ্যই আমরা পলিথিন মুক্ত সমাজ চাই। পলিথিন মুক্ত সমাজ না হলে আমরা আরও বিপদে পড়ব। পরিবেশ দূষিত হয়ে আমরা সমাজে বাঁচতেই পারবো না। যে পলিথিন মুক্ত সমাজের জন্য পলিথিনের বিকল্প আমাদেরকে দিতে হবে। সেই বিকল্পগুলো পাটের সহজলভ্য করতে হবে এবং স্থায়িত্ব থাকতে হবে, এবং এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে, তবে এটা আমরা নিজের ঘর থেকেই শুরু করি, আমরা প্রতি পরিবার থেকেই শুরু করি, যাতে করে আমরা নিজেরাই আরেকজনকে উদাহরণ হিসেবে দেখাতে পারি, তিনি যেন তার ঘর থেকেই পরিবেশ দূষণের যেমন আপনি কাপড়ের ব্যাগে বাজার করেন, পলিথিন না নিয়ে বাজার করেন, সেভাবে বাজার নিয়ে আসেন এবং পলিথিনকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। আপনার দেখে দেখে আর 10 জন করবে। এটা হলে আমি নিজে বাঁচব, দেশ বাঁচবে, আমার সন্তান বাঁচবে, ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। প্রিয় দর্শক, আমরা বলতে পারি রিসাইকেল হচ্ছে সব শেষ কথা, কিন্তু রিসাইকেলটা বাংলাদেশে আসলে সেভাবে হচ্ছে না যেভাবে হওয়ার কথা। কেমিক্যাল ম্যানেজমেন্ট করে রিসাইকেলটা হচ্ছে না, হচ্ছে তাপ দিয়ে গলিয়ে রিসাইকেল। এইটাকে রিসাইকেল শিল্প বলা যায় না। আমাদেরকে প্রতিনিয়তই ভাবতে হবে পলিথিনের বিকল্প শিল্প হিসেবে জুটকে নিয়ে। প্রিয় দর্শক, জুটকে নিয়ে আমাদের নতুন করে চিন্তা করতে হবে, নতুন নতুন প্রোডাক্ট বের করতে হবে পলিথিনের বিকল্প হিসেবে। দর্শক, আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সাথে থাকুন, ভালো থাকুন সব সময়।